থার্ড এপিসোডের শুরুতে আমরা দেখি এরা দুজনে একসাথে বসে রয়েছে আর এখানে সঞ্জয় সোলকে জিজ্ঞাসা করে যে তোমার কি আগে কখনো কার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এর উত্তরে সোলোকে জানায় যে হ্যাঁ 15 বছর আগে আমার একবার কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু সেই সময়কার কথা এখন আমার তেমন মনে নেই। এরপর সঞ্জয় ওকে বলে সুইমিং স্যুটের ব্যাপারটা নিয়ে আমি তোমাকে ভুল বুঝেছিলাম আর তার জন্য আই এম রিয়েলি সরি। আর এতে সোলোকে বলে এসবের কোনো দরকার নেই, অ্যাকচুয়ালি সিচুয়েশনটাই এমন ছিল যে তুমি আমাকে ভুল বুঝতে বাধ্য হয়েছিলে। দেন সঞ্জয় ওকে বলে তোমাকে আমার জন্য এত চিন্তা করতে হবে না, আর আমি অবশ্যই সুইমিং কম্পিটিশনে পার্টিসিপেট করব আর মেডেলও জিতবো। পরের দিন সুইমিং কম্পিটিশন শুরু হলে সোল সেখানে আসে সঞ্জয়ের পারফরমেন্স দেখার জন্য, আর এখানে সঞ্জয় কোনো আঘাত ছাড়াই কম্পিটিশন জিতে যায়, ফলে সোল তো অনেক বেশি খুশি হয়। দেন আমাদের গতকাল রাতের ফ্ল্যাশব্যাকের কাহিনী দেখানো হয়, যেখানে কিনা সঞ্জয় সোলকে ওর বাড়ি পৌঁছে দিতে এসেছিল, আর সোল এখানে বাড়ির ভেতরে ঢুকে গেলে সঞ্জয় ওকে উদ্দেশ্য করে ফ্লাইং কেস দিতে লাগে। আর ঠিক তখনই ইনহক এখানে এসে হাজির হয় আর ওকে এসব করতে দেখে নেয়, ফলে সঞ্জয় এবার এম্বারেসমেন্টের চোটে ওকেও ফ্লাইং কিস দিতে লাগে। এরপর ওরা বাড়িতে এলে ইনহক সঞ্জয়কে বলতে লাগে তুমি জানো তো সোল তেসাংকে লাইক করে আর এতে তোমার কোনো প্রবলেম নেই। তখন সঞ্জয় বলে সোল আমাকে বলেছে ও আমার ফ্যান। এতে ইনহক ওকে বলে কারোর ফ্যান হওয়া আর কাউকে লাইক করার মধ্যে অনেক পার্থক্য আছে। আর ওর এমন কথা শুনে সঞ্জয় ওকে বলে ওরা তো আর ডেটিং করছে না, তাহলেই হবে। তাছাড়া আমি ঠিক করেছি কালকে আমি মেডেল জেতার পর সোলকে বলে দেবো যে আমি ওকে লাইক করি। এরপর আমরা বর্তমান সময়ে ফিরে আসি আর দেখি সঞ্জয় ওর কম্পিটিশনে জেতার পর সোলকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, আর এখানে সোল ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তোমার বাবা তো তোমাকে চিয়ার আপ করার জন্য এখানে এসেছিল, আর তুমি আমাকে নিয়ে এভাবে ঘুরতে বেরিয়ে এলে, আর এতে তোমার বাবা কিছু মনে করবে না তো? সঞ্জয় উত্তর দেয় যে না, কিছু মনে করবে না। অ্যাকচুয়ালি সঞ্জয় ওকে প্রপোজ করার জন্য একটা রোমান্টিক টাইপের রেস্টুরেন্টে ওকে নিয়ে যেতে চাইছিল, আর ও এখানে সেটারই খোঁজ করছিল, যে কারণে ও একটু অন্যমনস্ক ছিল। আর ওর এমন অন্যমনস্কতা দেখে সোল ভাবে ওর হয়তো মুড অফ, যে কারণে ও সঞ্জয়ের কোনো কথা না শুনে ওকে একটা অন্য রেস্টুরেন্টে নিয়ে আসে, যেখানে কিনা হেলদি খাবার পাওয়া যায়। আর এখানে এসে সঞ্জয় ওর কেয়ার করতে থাকলে সোল মনে মনে বলতে লাগে আমি সত্যিই অনেক সাকসেসফুল ফ্যান। তো সঞ্জয় এবার ওকে জিজ্ঞাসা করে বসে যে তুমি তেসাংকে লাইক করো? সোল উত্তর দেয় কই না তো, আর আমার আর ওর মধ্যে তেমন কিছুই নেই। আর ওর মুখ থেকে এমন কথা শুনে সঞ্জয় তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর তখন সোলোকে উল্টে জিজ্ঞাসা করে যে তুমি এসব কথা আমাকে কেন জিজ্ঞাসা করছো? সঞ্জয় উত্তর দেয় এমনি তোমাদের দুজনকে গতকাল আমি একসাথে দেখেছিলাম তাই জিজ্ঞাসা করলাম। এরপর ওরা যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখন সোলোকে বলতে লাগে যে এই রাস্তাটা কত সুন্দর তাই না? আর তখন সঞ্জয় ভাবে এটাই সঠিক সময় ওকে প্রপোজ করার। দেন ও ওকে ওর মনের কথা বলতেই যাবে, আর ঠিক তখনই সোলোকে বলে ওঠে যে চলো আমরা ফটো তুলে আসি। সঞ্জয় তো প্রথমে রাজি হতে চায় না, কিন্তু সোলোকে অনেক কিউট ভাবে রিকোয়েস্ট করতে লাগে, ফলে সঞ্জয় শেষমেশ রাজি হয়ে যায়। এরপর ওরা ফটো তুলতে আসলে সঞ্জয় তো একদমই পোজ দিতে পারছিল না, ফলে সোলোকে পোজ শেখাতে লাগে। আর তারপর সঞ্জয় তো একদমই ওর কাছে চলে আসে আর ওর গালে হার্ট পোজ বানিয়ে ফটো ক্লিক করায়। আর তখন সোল অনেক বেশি অবাক হয়ে যায় আর ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে, ফলে সঞ্জয় ভাবতে লাগে এটাই একদম পারফেক্ট টাইম ওকে নিজের মনের কথা বলার। দেন ও ওকে বলতেই লাগে যে আই লাইক ইউ। আর ঠিক তখনই ফটো বুথে অ্যানাউন্স হয় যে ফটো রেডি হয়ে গেছে, আর এসবের আওয়াজে সোল কিছুই শুনতে পায় না, ফলে এবারও সঞ্জয়ের আর ওকে প্রপোজ করা হয় না। পরের দৃশ্যে আমরা দেখি ওরা বাড়ি ফিরে যাচ্ছে, আর এখানে সোলের খুব জোরে টয়লেট পেয়ে যায়, ফলে ও আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। আর এটা সঞ্জয় খেয়াল করে, ফলে ও এবার বাস ড্রাইভারকে বলতে লাগে যে প্লিজ বাস থামান, আমার খুব জোরে টয়লেট পেয়েছে। তারপর ড্রাইভার বাস থামালে সোলও বাইরে আসে আর ওকে বলতে লাগে যে তুমি যাও টয়লেট করে আসো, আর আমি ওদিক থেকে একটু ঠান্ডা হাওয়া খেয়ে আসি। আর তখন সঞ্জয় ওকে বলে তোমাকে আর অ্যাক্টিং করতে হবে না, যাও গিয়ে টয়লেট করে আসো, আর আমি এদিকে নজর রাখছি। ফলে সোল এম্বারেস হয়ে তাড়াতাড়ি করে টয়লেট করতে চলে যায়। অন্যদিকে সঞ্জয়ের বাবা সোলদের শপে সেই 18+ ডিভিডিটা ফেরত দিতে আসে, আর তাও আবার লুকিয়ে লুকিয়ে। আর এইসব কিছু সোলের মা খেয়াল করে নিয়ে তাড়াতাড়ি বাইরে আসে, কিন্তু সঞ্জয়ের বাবা ততক্ষণে এখান থেকে পালিয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি এরা দুজনে বাড়ি ফিরে এসেছে, আর এখানে সোলোকে গোল্ড মেডেল জেতার জন্য কংগ্রাচুলেশন জানাই। আর তখন সঞ্জয় ওকে বলতে লাগে যে আমার কম্পিটিশন দেখতে আসার জন্য অনেক ধন্যবাদ। এতে সোল বলে তোমার জন্য আমি অন্য দুনিয়াতেও চলে যেতে রাজি, কারণ আমি তোমার অনেক বড় ফ্যান। আর তখন ওপর থেকে ফুলের পাপড়ি ওদের ওপর পড়তে লাগে, আর এদিকে সঞ্জয় ওকে বলতে চাই আমি চাই না তুমি আর আমার ফ্যান হয়ে থাকো। ফলে সোল অনেক ঘাবড়ে যায়, আর এদিকে সঞ্জয় ওকে বলতেই যাবে আই লাইক ইউ। আর ঠিক তখনই সোল ওকে বলে ওঠে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ফ্রেন্ড হয়ে যাই। ফলে এবারও সঞ্জয় ওকে ওর মনের কথা বলতে পারে না। অন্যদিকে আমরা এটা খেয়াল করি যে ইনহিয়ক ওদের এই মোমেন্টটা স্পেশাল বানানোর জন্য এতক্ষণ ফুলের পাপড়ি ওপর থেকে ফেলছিল,
দেন এরা দুজনেই বাড়ি ফিরে আসলে ইনহিয়ক ওকে বলতে লাগে তোমাদের দুজনের মুডটাকে রোমান্টিক করার জন্য আমি কত খাটনি করে সেট আপ করলাম আর তুমি কিনা আমার খাটনিতে পুরো জল ঢেলে দিলে। আর তুমি একটু আগে কি বলছিলে যে না আমি তোমাকে ফ্যান হিসেবে চাই না, মানে সিরিয়াসলি এত লেম লাইন আমি বাপের জন্মে শুনিনি। ফলে সঞ্জে ওর এইসব কথা শুনে ওকে মারতে লাগে। এতে ইনহিয়ক বলে এখন নিজে কিছু বলতে পারিনি আর আমার ওপরে রাগ দেখাচ্ছে, তাছাড়া ও তোমাকে রিজেক্ট তো করেনি, সো চিল। দেন সঞ্জে ভাবে সত্যিই তো, আর এটা ভেবেই ও খুশি হয়ে যায়। দেন পরের দিন সঞ্জে যখন সুইমিং প্র্যাকটিস করছিল তখন হঠাৎই ওর কাঁধে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায় আর এদিকে সোল দূর থেকে সুইমিং পুলে উকি মারছিল, কিন্তু ও সেখানে সঞ্জয়কে দেখতে পায় না। আর ঠিক তখনই তেসাং সেখানে এসে উপস্থিত হয় আর ওকে বলতে লাগে তুমি কি এখানে দাঁড়িয়ে ভিউ এনজয় করছো? তাছাড়া আমি জানতাম না যে তোমার এরকম বাজে অভ্যাস আছে। যাই হোক তুমি আমাকে দেখার জন্য এখানে এসেছো তাই না? এতে সোল বলে তুমি যাও ক্লাসে যাও, এভাবে ক্লাস স্কিপ করো না, আর আমি তোমার থেকে অনেক বড় আর এই কারণেই আমি তোমাকে অ্যাডভাইস দিচ্ছি, আর আমার কথা না শুনলে পরে তুমি পস্তাবে। এতে তেসাং ওকে বলে তুমি আমাকে পটানোর চেষ্টা করছো তাই না? তবে আমি তোমাকে একটা কথা বলে রাখি যে তুমি একদমই আমার টাইপের না। আর তখন সোল ওকে বলে আমার শুনে অনেক ভালো লাগলো যে আমি তোমার টাইপের না, তাছাড়া আমি তোমাকে বলেছিলাম না যে আমি তোমাকে লাইক করি, অ্যাকচুয়ালি তখন আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল আর সেই কারণেই আমি ভুল করে ওসব বলে ফেলেছি, আর এখন আমি সেসব কথা ফিরিয়ে নিচ্ছি। ইতিমধ্যেই তেসাংয়ের ফোনে একটা মেয়ের মেসেজ আসতে লাগে, ফলে ও সোলকে জিজ্ঞাসা করে যে কেউ যদি আমাকে বিরক্ত করে তাহলে আমি কিভাবে তাকে অ্যাভয়েড করব। আর ওর এই কথা শুনে সোল এখান থেকে চলে যেতে যেতে বলে ঠিক এভাবেই অ্যাভয়েড করবে যেমনটা আমি তোমার সাথে করছি। ইতিমধ্যে যাওয়ার পথে সোলের সঙ্গে একটা ছেলের দেখা হয় যে কিনা ওকে জিজ্ঞাসা করে তুমি কি সঞ্জয়কে দেখতে এসেছিলে? এতে সোল বলে হ্যাঁ আমি ওকেই দেখতে এসেছিলাম, কিন্তু পুলে আমি ওকে দেখতে পেলাম না। এতে ছেলেটা ওকে জানায় যে সঞ্জয়ের কাঁধে চোট লেগেছে যে কারণে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই আর এখানে ডাক্তার সঞ্জয়কে জানায় যে ও আর কখনোই সুইমিং করতে পারবে না, আর এটা শুনে সঞ্জয়ের তো অনেক বেশি মন খারাপ হয়ে যায়। আর তারপর ও যখন ওর বাবার রেস্টুরেন্টে আসে তখন ও দেখতে পায় যে ওর বাবা ওর গোল্ড মেডেল জেতার জন্য পার্টি রেখেছে, আর এখানে আসলে সবাই ওকে কংগ্রাচুলেট করে। তো সঞ্জয় এবার ওর বাবাকে একটা কর্নারে নিয়ে আসে সবকিছু জানানোর জন্য, কিন্তু ওর বাবা ওর কথা শোনার আগে বলতে লাগে যে তুমি অস্ট্রেলিয়াতে যাচ্ছ কারণ আমি তোমার সুইমিং প্র্যাকটিস করার জন্য ফেমাস কোচ মাইকেলকে বুক করেছি যাতে তুমি ভালো করে সুইমিং শিখতে পারো। আর ওর বাবার এমন কথা শুনে সঞ্জয় ওর বাবাকে বলতে লাগে যে তুমি এসব ক্যান্সেল করে দাও। এতে ওর বাবা ওকে বলে তুমি টাকার চিন্তা করো না, আমি তোমার জন্যই তো এত খাটনি করি, তো তোমার জন্য এইটুকু করতে পারবো না? তখন সঞ্জয় বলে আমি বললাম তো ক্যান্সেল করে দিতে। এতে ওর বাবা বলে তুমি সব কি বলছো, আমি অলরেডি তোমার লেসনের জন্য টাকা পে করে দিয়েছি। তো সঞ্জয় এইসব শুনে অনেক রেগে যায় আর বলে তুমি আমার কাছে একবার শোনার প্রয়োজন মনে করলে না এসব করার আগে, আর আমার জন্য লেসন বুক করে দিলে, তাছাড়া আমি সুইমিং ছেড়ে দিচ্ছি, আমি আর কখনোই সুইমিং করবো না। আর এইসব বলে ও বেরিয়ে যেতে লাগে। আর তখন ওর বাবাও ওর পিছু পিছু আসে আর ওকে বলতে লাগে তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি, তুমি এসব কি আজে বাজে বকছো, তাছাড়া তুমি কেন হঠাৎ করে সুইমিং ছাড়তে চাও? এতে সঞ্জয় ওর বাবাকে বলে আমার ইচ্ছে নেই তাই আমি আর সুইমিং করব না, আর আমি বিরক্ত হয়ে গিয়েছি সুইমিং করতে করতে। আর ওর এমন সব কথা শুনে ওর বাবা ওকে একটা থাপ্পড় মেরে দেয় আর তারপর সঞ্জয় এখান থেকে বেরিয়ে যায়। আর যাওয়ার পথে ওর সঙ্গে সোলের দেখা হয়, কিন্তু ও সোলকেও কিছু বলে না আর সোজা চলে যায়। এরপর আমরা দেখি সঞ্জয় ওই লকারের সামনে আসে আর এখানে এসে ও ওর আগের সমস্ত ট্রেনিংয়ের কথা ভেবে প্রচণ্ড কান্না করতে লাগে। অন্যদিকে সোল বাড়িতে এসে এটাই ভাবতে লাগে যে ফিউচার তার মানে একটুও চেঞ্জ হয়নি। আর তারপর ও ওর সামনে থাকা একটা ক্যালেন্ডারে ওর অ্যাক্সিডেন্টের ডেটটা মার্ক করতে লাগে, কিন্তু যতবারই ডেটটা মার্ক করে ততবারই সেই মার্কটা মুছে যায়। ফলে ও নিজেকে নিজেই বলতে লাগে আমি যদি কোনো কিছু চেঞ্জই না করতে পারি তাহলে আমি এখানে কেনই বা রয়েছি আর কি করতেই বা এসেছি, আর এইসব ভেবে ও কান্না করতে লাগে। দিন পরের দিন সঞ্জয়ের বাবা সঞ্জয়ের কোচের কাছে আসে আর সঞ্জয়ের অবস্থার ব্যাপারে সবকিছু জানতে পারে, আর এখানে সবকিছু জানতে পেরে উনি অনেক বেশি হতাশ হয়ে যায়। অন্যদিকে স্কুলে সোলের সঙ্গে ইনহিয়কের দেখা হয় আর ইনহিয়ককে দেখে ওর ফিউচারের কথা মনে পড়ে যায়, আর সাথে এটা মনে পড়ে যায় যে ইনহিয়কের ফ্যানদের জন্যই সঞ্জয় ডিপ্রেশনে চলে গিয়েছিল, কারণ ইনহিয়কের ফ্যানরাই সবসময় সঞ্জয়কে উদ্দেশ্য করে উল্টোপাল্টা কমেন্ট করতো, আর এইসব ভেবে সোলের অনেক বেশি রাগ হতে লাগে। ফলে ও ইনহিয়কের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে আর এটা দেখে ইনহিয়ক ওকে জিজ্ঞাসা করে যে তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? সোল উত্তর দেয় তেমন কিছুই না, তাছাড়া তুমি যদি ফিউচারে রিগ্রেট করতে না চাও তাহলে তুমি সঞ্জয়ের সঙ্গে অনেক ভালো ব্যবহার করবে। আর ঠিক তখনই একটা ফুটবল এসে সোলের মাথায় লাগে যে কারণে সোল নিচে পড়ে যায় এবং ওর নাক দিয়ে রক্ত বেরোতে লাগে। আর এখানে হঠাৎই সোলের মনে পড়ে যায় যে এই ঘটনা ওর সঙ্গে আগেও ঘটে গিয়েছে, আর যেই দিন কিনা ওর সঙ্গে এই ঘটনা ঘটেছিল সেদিন ওর বাড়িতে আগুন লেগে গিয়েছিল, আর এর জন্য ওর মায়ের হাতও অনেক পুড়ে গিয়েছিল।
আর ও এসব মনে করেই বাড়ির দিকে ছুট লাগায়। অন্যদিকে আমরা দেখি ইমগিয়ম কিচেনে রান্না করছে। আর ঠিক তখনই ওর কাছে ওর মায়ের কল আসে আর ওর মা ওকে বলে যে তুমি তাড়াতাড়ি করে টয়লেট পরিষ্কার করো। আর ও এই কথা শুনে গ্যাস অফ না করেই টয়লেট পরিষ্কার করতে চলে যায়। অন্যদিকে সোল বারবার বাড়িতে কল করতে লাগে কিন্তু কেউই ওর কলটা রিসিভ করে না। আর ঠিক তখনই সেখানে তেসাং এসে উপস্থিত হয়। তো সোল এবার তেসাংকে লিফট দিতে বলে কিন্তু তেসাং তো প্রথমে রাজি হয় না। আর তারপর সোল অনেকবার ওকে রিকোয়েস্ট করার ফলে তেসাং শেষমেশ রাজি হয়ে যায়। ইতিমধ্যে সোলের বাড়িতে আগুনও লাগা স্টার্ট হয়ে গিয়েছিল। আর ঠিক তখনই সোলের বান্ধবী সেখানে এসে হাজির হয়। আর এখানে সোলের ফ্রেন্ডের সঙ্গে ওর ভাইয়ের টয়লেট পরিষ্কার করা নিয়ে ঝামেলার সৃষ্টি হয়। আর এখানে ওরা দুজনের প্রচণ্ড ঝগড়া করতে লাগে, যে কারণে ওদের আগুন লাগার প্রতি কোনো খেয়ালই ছিল না। আর অন্যদিকে তেসাং আর সোল এখানে এসে উপস্থিত হয় আর দেখতে পায় যে সোলদের বাড়ির ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। ফলে ওরা তাড়াতাড়ি করে বাড়ির ভেতরে যেতে লাগে। আর এদিকে এতক্ষণে ইমগিয়মের নজর পড়েছে ওদের বাড়িতে আগুন লেগে গিয়েছে। আর এদিকে ততক্ষণে সোলের ফ্রেন্ড অজ্ঞান হয়ে গিয়েছিল, যে কারণে ও সোলের ফ্রেন্ডকে নিয়ে তাড়াতাড়ি করে ছাদে চলে আসে। আর অন্যদিকে তেসাং আর সোল মিলে কোনো রকমে ওদের বাড়ির আগুন নেভায়। আর এদিকে হিউনজোর জ্ঞান ফিরছে না দেখে ইমগিয়ম এবার ওকে লিপ টু লিপ সিপিআর দিতে যাচ্ছিল। আর ঠিক তখনই হিউনজোর জ্ঞান ফিরে আসে। আর ও ইমগিয়মকে এতটা কাছ থেকে দেখে ওকে একটা ঘুষি মেরে দেয়। আর তৎক্ষণাৎ ইমগিয়মের সামনের দাঁতটা খসে পড়ে যায়, যে কারণে ইমগিয়ম ওর সামনে এবার প্রচণ্ড জোরে জোরে কান্না করতে লাগে। ইতিমধ্যে সোলের মা বাড়িতে ফিরে আসে আর এখানকার এমন দৃশ্য দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর এদিকে সোল দেখতে লাগে যে ওর মায়ের হাতে কোনো চোট লাগেনি। আর এটা দেখে ও অনেক খুশি হয় আর নিজের মনেই বলতে লাগে যে ফাইনালি আমি ফিউচার চেঞ্জ করতে পেরেছি। এরপর আমরা দেখি সোল তেসাংকে থ্যাংক ইউ জানাচ্ছে আর সাথে এটা বলছে যে আজকে আমার এত বড় হেল্প করার জন্য আমি অবশ্যই তোমাকে ট্রিট দেব। আর তখন তেসাং ওকে বলতে লাগে যে তুমি ইনডাইরেক্টলি আমার সঙ্গে ডেটে যাওয়ার চেষ্টা করছো তাই না। এতে সোল ওকে বলে আরে এরকম কোনো ব্যাপার না, আর সত্যি আজকে তুমি আমার অনেক বড় হেল্প করেছো। পরের দৃশ্যে আমরা দেখি সঞ্জয়ের বাবা সঞ্জয়ের কাছে আসে আর ওকে বলতে লাগে যে তুমি যদি সত্যিটা আমাকে আগে জানিয়ে দিতে তাহলে আমি কখনোই তোমার সঙ্গে অত বাজে ব্যবহার করতাম না আর তোমাকে থাপ্পড়ও মারতাম না। তাছাড়া তুমি কি আমাকে খারাপ বাবা বানাতে চাও নাকি? আর তুমি যদি আগেই আমাকে সত্যিটা বলতে তাহলে আমি আগেই তোমার ট্রিটমেন্ট করিয়ে দিতাম। আর আমি শুনেছি তোমার কাঁধে অনেক বেশি চোট লেগেছে আর এই কারণে তোমার কাঁধে আবারও সার্জারি করাতে হবে। আর এই জন্য আমি ডাক্তারের সঙ্গে কথাও বলে নিয়েছি। তো সঞ্জয় ওর বাবার মুখ থেকে এমন সব কথা শুনে প্রচণ্ড কান্না করতে লাগে আর সাথে ও ওর বাবাকে সরিও বলে। দেন পরের দিন আমরা সঞ্জয়কে হসপিটালে দেখতে পাই আর এখানে আমরা এটা দেখি যে সঞ্জয়ের অলরেডি সার্জারি হয়ে গিয়েছে। আর এখানে ডাক্তার ওদেরকে জানায় যে ওর শোল্ডার পুরোপুরিভাবে ঠিক হতে এখনও কয়েক বছর সময় লাগবে আর আমার মনে হয় না ও আর কখনো সুইমিং করতে পারবে বলে। অন্যদিকে সোল বাইরে দাঁড়িয়ে ডাক্তারের সমস্ত কথা শুনে নেয় আর প্রচণ্ড কান্না করতে লাগে। আর ঠিক তখনই সঞ্জয় বাইরে বেরিয়ে আসে আর ওকে কান্না করতে দেখে নিজের মনেই বলতে লাগে যে এ তো আমার থেকেও বেশি কান্না করছে। আর তারপর সঞ্জয় যে কয়েকদিন হসপিটালে ভর্তি ছিল সেই প্রত্যেকদিন সোল ওর জন্য খাবার পাঠাতে লাগে আর সাথে ওকে ক্যান্ডিও পাঠাতে লাগে। আর নিজের প্রতি সোলের এত কেয়ার দেখে সঞ্জয় তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আমরা কয়েকদিন পরে দৃশ্য দেখতে পাই আর এখানে আমরা দেখি সোল সঞ্জয় আর সঞ্জয়ের বাবার জন্য চিকেন স্যুপ নিয়ে এসেছে। তো এখানে সঞ্জয়ের বাবা ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি সঞ্জয়ের ফ্যান তাই না? আর এর উত্তরে সোল ওর বাবাকে জানায় যে হ্যাঁ আমি ওর খুব বড় ফ্যান। তো সঞ্জয়ের বাবা এখানে ওকে দাঁড়াতে বলে আর তারপর উনি একটা সিরাপ নিয়ে আসে আর ওকে বলতে লাগে যে এটা হচ্ছে ওমিজা সিরাপ। সো তুমি এটা বাড়িতে গিয়ে ঠান্ডা জলের সাথে মিশিয়ে খাবে, দেখবে তোমার অনেক ভালো লাগবে। এরপর আমরা দেখি সোল বাড়িতে এসে সঞ্জয়ের বাবার দেওয়া সেই জারের পুরো সিরাপটাই প্রায় খেয়ে ফেলে, যে কারণে ওর নেশা হয়ে যায়। ফলে ওর প্রচণ্ড গরম লাগতে লাগে, যে কারণে ও জানালার ধারে চলে আসে ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। আর ঠিক তখনই ও দেখতে পায় যে সঞ্জয় কোথাও একটা যাচ্ছে। পরের দৃশ্যে আমরা দেখি সঞ্জয় মনমরা হয়ে সুইমিং পুলের কাছে এসে বসে রয়েছে আর ঠিক তখনই সোলও সেখানে এসে উপস্থিত হয়। তো সোল এখানে অনেক বেশি নেশাগ্রস্ত অবস্থায় ছিল আর সঞ্জয় এটা বুঝতে পেরে ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কি ড্রিঙ্ক করে আছো? আর এর উত্তরে সোল ওকে জানায় যে কই না তো, আমি তো শুধুমাত্র তোমার বাবার দেওয়া ওমিজা সিরাপ খেয়েছি। আর ওর এমন কথা শুনে সঞ্জয় ওকে বলতে লাগে আরে ওটা কোনো সিরাপ না, ওটা এক প্রকার অ্যালকোহল। তো সোল এবার নেশার চোটে এদিক ওদিক টলতে থাকে আর এটা খেয়াল করে সঞ্জয় এবার ওকে নিচে থাকা একটা বেঞ্চে বসায়। আর তখন সোল নেশার ঘরে ওকে বলতে লাগে তুমি কি জানো তুমি একদম পারফেক্ট, আনবিলিভেবল এবং অ্যামেজিং। আর ওর এমন সব কথা শুনে সঞ্জয়ের তো খুব হাসি পেয়ে যায়। আর ঠিক তখনই সোল ওর পকেট থেকে একটা ডিভাইস বের করে আর সঞ্জয়কে বলতে লাগে যে চলো আমরা একটা গান শুনি। দেন ওরা দুজনে গান শুনতে থাকলে কিছুক্ষণের মধ্যেই সোলের ঘুম পেয়ে যায় এবং সোল সঞ্জয়ের কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে। আর সোলকে নিজের এত কাছে দেখে সঞ্জয় এবার অনেক বেশি নার্ভাস হয়ে যায় এবং ও নার্ভাসের চোটে উঠে দাঁড়িয়ে পড়ে আর এর ফলে সোলেরও ঘুম ভেঙে যায়।
আর তারপর সোলের সঞ্জয়কে দেখে 2023 সালের সঞ্জয়ের কথা মনে পড়ে যায় আর ও ভাবতে লাগে যে এত বড় একজন সেলিব্রিটি আমার সামনে জলজান্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। ফলে ও সঞ্জয়কে টাচ করে দেখতে চায় যে এই সব কিছু আসলেই সত্যি কিনা, আর ঠিক তখনই সঞ্জয় ওকে বলে দেয় যে আই লাইক ইউ। আর তখন সোল ওকে বলতে লাগে তুমি এভাবেই সবসময় হাসি খুশি থেকো আর কখনোই কোনো খারাপ কিছু করার চেষ্টা করো না, আর আমি সবসময় তোমার পাশে থাকবো। আর ওর এমন সব কথা শুনে সঞ্জয় ওকে কিস করে দেয় আর এখানেই এই সিনটা কাট হয়ে যায়। দেন পরের দিন সোল যখন স্কুলে যাচ্ছিল তখন ও নিজেকে নিজেই বলতে লাগে যে গতকাল রাতের কোনো কথাই তো আমার কিছুই মনে নেই। আর তখনই ও ওর সেই ডিভাইসটা বের করে আর দেখতে পায় যে ওর এই ডিভাইসে ওদের গতকাল রাতের সমস্ত কথোপকথন রেকর্ড হয়ে গিয়েছে। অন্যদিকে তেসাংয়ের কাছে সেই মেয়েটা আসে আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কি সোলকে ডেট করছো। আর ঠিক তখনই তেসাং সোলকে দেখতে পাই আর ওকে বলতে লাগে যে ঠিক আছে দাঁড়াও, আমি এখনই ওকে জিজ্ঞাসা করে আসছি। এদিকে সোল গতকাল রাতের রেকর্ডিং শুনছিল আর তখনই সঞ্জয় ওর কাছে আসতে যায় আর তার আগেই তেসাং ওর সামনে এসে উপস্থিত হয়ে যায়। তো তেসাং এখানে ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমাকে ডেট করবে, আর ওর এমন কথা শুনে সোল এবার নিজের কান থেকে ওর ইয়ারফোনটা বের করে নেয়, ফলে ও আর সঞ্জয়ের গতকাল রাতের কোনো কথাই শুনতে পায় না। আর ঠিক তখনই সোলের ঘড়িটা স্টপ হয়ে যায় এবং ও 2023 সালে চলে আসে আর এখানে এসে ও দেখতে পায় যে ইতিমধ্যেই সঞ্জয়ের পোস্টমর্টম হয়ে গিয়েছে, মানে ফিউচারের কোনো কিছুই চেঞ্জ হয়নি। আর এদিকে 2008 সালের সোল তেসাংয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। আর ওর এমন আচরণ দেখে সঞ্জয়ের অনেক বেশি খারাপ লাগে আর এখানেই আমাদের এই ড্রামার 3rd এপিসোড শেষ হয়ে যায়।